আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই কেমন আছো? আজকে আবারও একটা অনলাইন ক্লাসে আমরা হাজির হয়েছি। তো আজকে আমরা ক্লাস করব ষষ্ঠ শ্রেণীর বিষয় কৃষি শিক্ষা। তো আজকে যেহেতু নতুন বছর, আমরা নতুন বই হাতে পেয়েছি, তো সেক্ষেত্রে অবশ্যই আমরা বইয়ের প্রথম দিকটাতেই পড়া শুরু করব। তো আমরা আজকে পড়ব ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা প্রথম অধ্যায়ের পাঠ 3। তো পাঠ 3-এ কি আছে? কৃষি বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও সেবা প্রাপ্তির উৎস। দেখো, আমরা ক্লাস 5 পর্যন্ত পড়ে এসেছি। এখানে আমাদের কৃষি বইটা আলাদাভাবে সেভাবে ছিল না, কিন্তু আমাদের 6-এর সাথে নতুন করে এই বইটা যোগ হয়েছে। তো কৃষি কি, এটা আমরা মোটামুটি সবাই 1 পাঠ এবং 2 পাঠ থেকে জেনেছি। তো আজকে আমরা পাঠ 3-এ কি জানবো? কৃষি বিষয়ক প্রয়োজনীয় তথ্য ও সেবা প্রাপ্তির উৎস। কৃষি বিষয়ের যে সমস্ত তথ্য বা সেবা আমরা কিভাবে পাবো সেই সম্পর্কে আজকে আমরা জানবো। তো সেক্ষেত্রে কি হতে পারে? দেখো, অভিজ্ঞ কৃষক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণী সম্প্রসারণ অধিদপ্তর, তারপরে মৎস্য অধিদপ্তর, এই সমস্ত অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তারা আছে, কর্মচারীরা আছে। এদের কাছ থেকে আমরা এই জাতীয় তথ্য ও সেবা পেতে পারি। তো দেখো, এই যে অধিদপ্তরগুলো, সবসময় তো এই অধিদপ্তরগুলোতে যোগাযোগ করা বা অধিদপ্তরগুলোকে পৌঁছানো সর্বক্ষেত্রে আমাদের পক্ষে সম্ভব হয় না, বা কৃষকের পক্ষে সম্ভব হয় না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? দেখো, আমাদের এলাকাতে একজন অভিজ্ঞ কৃষক অবশ্যই থাকে। দেখো, সমস্ত বিষয়ে কিন্তু নিজের এলাকায় বা গ্রামে অভিজ্ঞ বিভিন্ন ধরনের লোক থাকে, পাওয়া যায়। যে কোনো সমস্যা বা পরামর্শের জন্য মানুষ সেই সমস্ত মানুষের কাছে যেয়ে থাকে। তো সেক্ষেত্রে এই যে একজন অভিজ্ঞ কৃষক, সেও কিন্তু কৃষি বিষয়ে অনেক অভিজ্ঞ থাকে, এজন্য তার কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের তথ্য পেতে পারি। একজন অভিজ্ঞ কৃষককে দেখো, একজন অভিজ্ঞ কৃষককে কিন্তু একজন স্থানীয় নেতা বলা হয় বা একজন পরামর্শদাতাও বলা হয়। কেন বলা হবে? এই যে একজন অভিজ্ঞ কৃষক, সে বিভিন্ন সভায় কৃষি বিষয়ে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে বা বিভিন্ন কৃষি অফিসারদের সাথে যোগাযোগ রাখে, এবং সে নিজেও কৃষি উপরে, কৃষিকে নিয়ে আলোচনা করে বা কাজ করে, চাষাবাদ করে। এই সমস্ত করতে করতে, একটা জিনিসের উপরে কাজ করতে করতে তার অনেক অভিজ্ঞতা চলে এসেছে। এছাড়া এই ব্যক্তি নিয়মিত করে কি, কৃষি বিষয়ক যে সমস্ত অফিসাররা আছে বা কৃষি বিষয়ক যে সমস্ত প্রোগ্রাম আছে, এই সমস্ত প্রোগ্রামে সে অংশগ্রহণ করে এবং এই সমস্ত অফিসারদের সাথে নিয়মিত যোগাযোগ রাখে, বা তার নিজের ক্ষেতে, নিজের ফসলে যখন কোনো রোগ বালাই বা কোনো পোকামাকড়ের উপদ্রব দেখা দেয়, বা তার ফসলটাকে, সে ফসলের ক্ষেতটাকে কিভাবে আরো উৎপাদনমুখী করে তুলতে পারে, এই জাতীয় বিষয় নিয়ে সে সবসময় চিন্তা ভাবনা করে এবং এই অফিসারদের সাথে যোগাযোগ করার মাধ্যমে এই সকল সমস্যার সমাধান খুঁজে বাহির করে। তো সেক্ষেত্রে তার অভিজ্ঞতাটা অনেক বেশি, এজন্য একজন অভিজ্ঞ কৃষকের কাছ থেকে আমরা এই জাতীয় তথ্য পেতে পারি। এছাড়াও দেখো, একজন অভিজ্ঞ কৃষকের কতটা কার্যকারিতা। দেখো, সে যখন একজন, প্রত্যেকটা উপজেলাতে কৃষি অফিসার আছে আমরা জানি, একজন কৃষি অফিসার যখন কোনো খামার পরিদর্শনে যান বা কোনো ক্ষেত পরিদর্শনে যান, তখন কিন্তু সে সেই এলাকার অভিজ্ঞ কৃষককে সঙ্গে করে নিয়ে যান। তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে তিনি একজন অভিজ্ঞ কৃষক কিন্তু একটা স্থানীয় তথ্য ভান্ডারও হতে পারে। তিনি একজন স্থানীয় তথ্য ভান্ডার, কারণ তার কাছ থেকে আমরা সব ধরনের তথ্য ও সেবা পেতে পারি। তাহলে এই যে কৃষি বিষয়ক প্রয়োজনীয় তথ্য ও সেবা যে উৎস, এর মধ্যে তাহলে কি আছে? একজন অভিজ্ঞ কৃষক আছে। আবার দেখো, এই যে শুধুমাত্র কি অভিজ্ঞ কৃষকের কাছ থেকে আমরা তথ্য পেতে পারি না। দেখো, কৃষি বিষয়ক অধিদপ্তর সমূহ, আমি তো শুরুতেই বলেছিলাম যে কিছু কৃষি বিষয়ক অধিদপ্তর আছে,
যেখান থেকেও আমরা তথ্য সেবা পেতে পারি। যেরকম দেখো, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, এই জাতীয় বিভিন্ন অধিদপ্তর আছে যেখানে বিভিন্ন ধরনের কর্মকর্তা এবং কর্মচারী আছে। তো তাদের কাছ থেকে আমরা তথ্য পেতে পারি। তো সেক্ষেত্রে কিভাবে আমরা তথ্যটা পেতে পারি? দেখো, এই যে অধিদপ্তরগুলোতে সবসময় তো আমাদের পক্ষে যোগাযোগ করা সম্ভব না। এই অধিদপ্তরের কর্মচারী কর্মকর্তাগণ বিভিন্ন ধরনের বিষয় নিয়ে পর্যবেক্ষণ বিশ্লেষণ করার পরে সেই জাতীয় তথ্য কৃষি অফিসে, উপজেলা পর্যায়ে যে কৃষি অফিসগুলো আছে সেখানকার যে কৃষি কর্মকর্তা কর্মচারীরা আছে তাদের কাছে এই জাতীয় তথ্য প্রদান করে থাকে এবং সেখান থেকে আমরা এই কৃষি বিষয়ক তথ্য সংগ্রহ করতে পারি। আবার বিভিন্ন সময় বিভিন্ন বইয়ের মাধ্যমে, পোস্টারের মাধ্যমে, লিফলেটের মাধ্যমে বা রেডিও টেলিভিশনের মাধ্যমে বিভিন্ন ধরনের কৃষি বিষয়ক তথ্য এই সমস্ত অধিদপ্তর প্রচার করে থাকে। সে সমস্ত মাধ্যম থেকেও আমরা জানতে পারি। এছাড়াও আরেকটা সংস্থা আছে যারা এই কৃষি বিষয়ক তথ্য প্রদান করে থাকে। তো সেই সংস্থাটির নাম কি হচ্ছে বলতো? কৃষি তথ্য সার্ভিস নামে এই সংস্থাটি বিভিন্ন ধরনের তথ্য ও সেবা দিয়ে থাকে। তাহলে কিন্তু আমরা দুইটা সম্পর্কে জানলাম, একটা হচ্ছে অভিজ্ঞ কৃষক আর একটা হচ্ছে কৃষি বিষয়ক অধিদপ্তর সমূহ। তো আমরা আরো একটু জানি। দেখো, এই যে তারপরে স্থানীয় যে কৃষি অফিসাররা আছে তাদের মাধ্যমে, স্থানীয় যে কৃষি অফিস আছে তাদের মাধ্যমেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের কৃষি বিষয়ক তথ্য পেতে পারি বা সেবা পেতে পারি। আমাদের দেশে প্রত্যেকটা উপজেলাতেই প্রায় এই যে কৃষি অফিস আছে যেখানে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা আছে। তারা মাঠ পর্যায়ে ঘুরে বেড়ায়, উঠান বৈঠক করে বা কৃষকদের একেবারে কৃষকদের খেতে যেয়েও এরা কৃষককে সহযোগিতা করে বা পরামর্শ দিয়ে থাকে। তো সেক্ষেত্রে আমাদের কোনো ধরনের কৃষি খেতে যদি কোনো ধরনের সমস্যা হয়, রোগ বালাই দেখা দেয় বা পোকামাকড়ের আক্রমণ বৃদ্ধি পায় বা আমরা ফসলটাকে কিভাবে উৎপাদনমুখী করতে পারি, বেশি আমার ক্ষেতটাকে কিভাবে বেশি উৎপাদনমুখী করতে পারি, এই জাতীয় তথ্য এই সমস্ত অফিস থেকেও আমরা পেতে পারি। এই যে স্থানীয় কৃষি অফিস, এখানে বিভিন্ন ধরনের কৃষি কর্মকর্তারা আছেন। তারাও কিন্তু বিভিন্ন সময়ে উঠান বৈঠক করে থাকে বা কৃষি স্কুল বলে এরা কিছু কার্যক্রম করে যেখানে কৃষকদেরকে নিয়ে কিভাবে ফসলের উন্নত করা যায়, ফসলের উন্নতি করা যায়, এই জাতীয় বিষয় নিয়ে সেখানে এরা আলোচনা করে। তো আমরা সেই সমস্ত কৃষি অফিসারের কাছ থেকেও কিন্তু বিভিন্ন ধরনের তথ্য বা সেবা পেতে পারি। তাহলে আমরা আরো একটা জায়গার নাম জানলাম, সেটা কি বলতো? স্থানীয় কৃষি অফিস। এছাড়াও দেখো, বিভিন্ন সময় এই যে স্থানীয় কৃষি অফিস বা বিভিন্ন সংস্থার আয়োজনে কৃষি মেলা অনুষ্ঠিত হয়, যেখানেও কৃষির বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়। বিভিন্ন ধরনের ফসল সেখানে উপস্থাপন করা হয় বা কৃষির বিভিন্ন ধরনের প্রযুক্তি সেখানে উপস্থাপন করা হয়, যেটা দেখে আমরা বিভিন্ন ধরনের কৃষি বিষয়ক তথ্য পেতে পারি বা শিখতে পারি। এছাড়াও ওই কৃষি মেলাতে লিফলেট, বিভিন্ন ধরনের ব্যানার বিতরণ করা হয়, যেখান থেকেও আমরা বিভিন্ন ধরনের তথ্য বা সেবা পেতে পারি। এই যে মেলাটা, এই মেলাটা থেকে গ্রাম অঞ্চলে এই মেলাটা হয়, সেই সঙ্গে শহর এলাকাতেও এই মেলাটা হয়ে থাকে। এখানে কৃষি অফিসাররাও বিভিন্ন ধরনের তথ্য ও সেবা প্রদান করে থাকেন। এছাড়াও এই মেলায় কৃষি বিষয়ক বিভিন্ন প্রযুক্তি বা বীজ বা কৃষি যন্ত্রপাতি এগুলো এই মেলাতে বিক্রি করা হয় এবং উপস্থাপন করা হয়। তো দেখো, এই মেলাটা কিন্তু অনেক শিক্ষণীয় একটা জিনিস বা জায়গা। এই মেলাটাতে যেহেতু আমরা সকলেই মেলায় যেতে খুবই পছন্দ করি এবং ভালোবাসি, তো সেক্ষেত্রে যদি এরকম একটা মেলার আয়োজন করা যায় তাহলে অবশ্যই কিন্তু কৃষির
বিভিন্ন তথ্য ও সেবা পাওয়া অনেক সহজ হয়। তাহলে আজকের পাঠটা থেকে আমরা কি জানলাম যে কৃষি বিষয়ক তথ্য বা সেবা আমরা কোথা থেকে পেতে পারি। তো সেক্ষেত্রে আমরা স্থানীয় একজন অভিজ্ঞ কৃষকের কাছ থেকে তথ্য সেবা পেতে পারি, দ্বিতীয়ত কৃষি বিষয়ক অধিদপ্তর সমূহ থেকে, তৃতীয়ত স্থানীয় কৃষি অফিস থেকে, এবং চতুর্থ হচ্ছে কৃষি মেলা থেকে। এই জাতীয় জায়গা থেকে আমরা কৃষি বিষয়ক তথ্য ও সেবা পেতে পারি। এছাড়াও কৃষকরা নিজেরাই নিজেদের সমস্যা সম্পর্কে আলোচনা করে অনেক সময় সমস্যার সমাধান বাহির করতে পারে। তো যেহেতু আজকের পাঠ থেকে আমরা এই জিনিসগুলা জানলাম, কোথা থেকে তথ্য এবং সেবা পেতে পারি সেই জিনিস সম্পর্কে আজকের পাঠ থেকে আমরা জেনেছি। তাহলে কি করব? অবশ্যই তো আমাদেরকে একটা বাড়ির কাজ নিতে হয়। তো আজকে বাড়ির কাজটা আমি লিখে দিচ্ছি, তোমরা সবাই লিখে নাও। তাহলে দেখো, আমি তোমাদেরকে একটা বাড়ির কাজ দিয়েছি। বাড়ির কাজটা কি বলতো? কৃষি বিষয়ক তথ্য ও সেবা প্রাপ্তির উৎসগুলো সম্পর্কে লেখো। আমরা প্রত্যেকেই চেষ্টা করব এই কাজটা করার জন্য। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমরা যেহেতু করোনা পরিস্থিতির কারণে আজও পর্যন্ত স্কুলে ফিরে আসতে পারিনি, আজও আমাদের অনলাইন ক্লাসের মাধ্যমে ক্লাস করতে হচ্ছে। তার মানে আমরা এখনো এই পরিবেশ পরিস্থিতি থেকে মুক্তি পাইনি। এজন্য আমাদেরকে কি করতে হবে? অবশ্যই যে স্বাস্থ্যবিধি আছে সেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এই স্বাস্থ্যবিধি মেনে আমরা প্রত্যেকেই চলার চেষ্টা করব। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাস এখানেই শেষ।